হ্যালো স্টুডেন্টস, আজ নিয়ে চলে এসেছি একটি ধামাকাদার ক্লাস। তো কাল তোমাদের গ্রুপ সি এক্সাম রয়েছে, আর তার আগে তোমরা অবশ্যই এই ক্লাসটি একবার পুরোটা দেখে যাবেই। এটি জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাস এবং এই ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ কমনযোগ্য কোশ্চেনগুলো ওয়ান লাইনারে ডিসকাস করব। তো ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ এই ক্লাসটি যদি আজ তোমরা শেষ পর্যন্ত করতে পারো, জেনারেল অ্যাওয়ারনেসে 20-তে 20 পেতে কেউ আটকাতে পারবে না। দেখো, প্রথম কোশ্চেন, কম্পিউটারের জনক কাকে বলা হয়? তো রাইট অ্যান্সার হবে চার্লস ব্যাবেজ। ঠিক আছে, কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে? অ্যালান টুরিং। অ্যালান টুরিংকে বলা হয় আধুনিক কম্পিউটারের জনক। 3 নম্বর কোশ্চেন দেখো, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। কত সালে? 1784 সালে। তাহলে 1784 সালে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে। তোমরা যারা ভিডিওটি দেখছো একটা করে লাইক ও সাবস্ক্রাইব করে দিও, এতে তোমাদেরকে পড়ানোর এনার্জিটা অনেকটাই বেড়ে যায়। দেখো, পরের কোশ্চেন, তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? তো তত্ত্ববোধিনী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর 1839 সালে প্রতিষ্ঠা করেছিলেন। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867 সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। দেখো, সত্যশোধক সমাজ, ঠিক আছে, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে 1873 খ্রিস্টাব্দে কিন্তু সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। এটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার পরীক্ষায় বারবার এসেছে। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো রাইট অ্যান্সার স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে কিন্তু আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? ব্রহ্ম সমাজ রাজা রামমোহন রায় 1830 খ্রিস্টাব্দে কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। এরপরে দেখো, আদি ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো রাইট অ্যান্সার হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর 1860 সালে আদি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এরপরে দেখো, ভারতীয় ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? ভারতীয় ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেন 1866 সালে প্রতিষ্ঠা করেন। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে দেখলাম ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়, আদি ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং ভারতীয় ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। পরে কোশ্চেন দেখো, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছিলেন? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন 1897 সালে কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। অনুশীলন সমিতি। অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? প্রমোদনাথ মিত্র এবং সতীশচন্দ্র বসু উভয়ই কিন্তু 1902 সালে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। এটা কিন্তু বাংলায়, ঠিক আছে, বাংলায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন প্রমোদনাথ মিত্র ও সতীশচন্দ্র বসু। এবার হচ্ছে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি, খুব ইম্পর্টেন্ট। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? গোপাল কৃষ্ণ গোখলে 1905 সালে কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। গোপাল কৃষ্ণ গোখলে 1905 সালে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। পরে কোশ্চেন দেখো, ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা কিন্তু 1906 সালে পুলিন বিহারী দাস, ঠিক আছে, পুলিন বিহারী দাস ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে এর আগে আমরা দেখলাম যে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? সতীশচন্দ্র বসু আর প্রমোদনাথ মিত্র। কিন্তু ঢাকা অনুশীলন সমিতি যদি বলা হয় তখন হবে পুলিন বিহারী দাস। তিস্তা নদীর পশ্চিমাংশকে বলা হয় কি বলা হয়? দেখো, তরাই। তাহলে তিস্তা নদী তার পশ্চিম অংশকে বলা হয় তরাই এবং তিস্তা নদীর পূর্বাংশকে বলা হয় ডুয়ার্স। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনটা কালকের পরীক্ষায় আসার জন্য। দেখো, তিস্তা নদীর পশ্চিম দিকটা, তাহলে পশ্চিম মানে তরাই আর পূর্বাংশ মানে পূর্ব মানে ডুয়ার্স। ঠিক আছে,
পশ্চিমবঙ্গের 23তম জেলা কোনটি? অর্থাৎ পশ্চিমবঙ্গের যে নবগঠিত লাস্ট 3টি জেলা হয়েছিল 2017 সালে, এগুলো সব 2017 সালে হয়েছিল, তার মধ্যে 23তম জেলা কোনটি? পশ্চিম বর্ধমান। তাহলে পশ্চিম বর্ধমান হচ্ছে 23তম, অর্থাৎ পশ্চিমবঙ্গের একদম নবগঠিত জেলা। রামমাম জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? তো রাইট অ্যান্সার কি? দার্জিলিং। দার্জিলিংয়ে কিন্তু রামমাম জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত। পশ্চিমবঙ্গের কোন জেলা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত? তো বাঁকুড়া। বাঁকুড়া জেলা টেরাকোটা শিল্পের জন্য কিন্তু বিখ্যাত। পরে কোশ্চেন দেখো, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে কি জন্য? ম্যানগ্রোভ অরণ্যের জন্য। ম্যানগ্রোভ অরণ্যের জন্য সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। পরে কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন কারখানা অবস্থিত? তাহলে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে, মনে রাখবে চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন কারখানা অবস্থিত। কলকাতা কোন বিভাগের অন্তর্গত? তাহলে আমাদের টোটাল কিন্তু 5টা বিভাগ রয়েছে, তার মধ্যে কলকাতা হচ্ছে প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত। ঠিক আছে। জোড়পোখরি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো রাইট অ্যান্সার হবে কি? দার্জিলিং। জোড়পোখরি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত। পশ্চিমবঙ্গ রিলেটেড কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু এখন আমরা করছি। এরপরে একটা একটা, অর্থাৎ তোমাদের গ্রুপ সি জেনারেল অ্যাওয়ারনেসের যে টপিকগুলো সব রয়েছে, সেই সব টপিকের কিন্তু কোশ্চেন এখানে অ্যানালাইসিস করা হয়েছে, যেগুলো কিন্তু কালকে পরীক্ষায় আসার জন্য একদম কমন যোগ্য। দেখো 24 নম্বর কোশ্চেন, কুলিক কুলিক অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? দেখো কুলিক অভয়ারণ্য পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত। ঠিক আছে, উত্তর দিনাজপুর জেলায় কিন্তু কুলিক অভয়ারণ্য অবস্থিত। চাপড়ামারি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? জলপাইগুড়ি। জলপাইগুড়ি জেলায় কিন্তু চাপড়ামারি অভয়ারণ্য কিন্তু রয়েছে। সেঞ্চাল অভয়ারণ্য, মনে রাখবে সেঞ্চাল অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? দার্জিলিং। দার্জিলিং জেলায় কিন্তু সেঞ্চাল অভয়ারণ্য অবস্থিত। এরপরে কোশ্চেন দেখো, পাখি বিতান অভয়ারণ্য কি? পাখি বিতান অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? জলপাইগুড়ি। জলপাইগুড়ি জেলায় পাখি বিতান অভয়ারণ্য কিন্তু অবস্থিত। পরে কোশ্চেন দেখো, বেথুয়াড হরি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? নদিয়া। নদিয়ায় কিন্তু বেথুয়াড হরি অভয়ারণ্যটি অবস্থিত। পরে কোশ্চেন দেখো, সুন্দরবন কত সালে রামসার সাইটের তকমা পায়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। দেখো 2019 সালে, তাহলে 2019 সালে সুন্দরবন রামসার সাইটের তকমা পায়। পরে কোশ্চেন দেখো, সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়? তাহলে 1987 সালে সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়। পরে কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয়? তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয়? পূর্ব বর্ধমান। এবং এই বর্ধমান ভেঙে কিন্তু 23তম জেলা পশ্চিম বর্ধমান তৈরি হয়েছে। এবারে দেখো আমরা দেখব পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি? মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের জাতীয় পশু হচ্ছে মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম কি? শিউলি। শিউলি হলো পশ্চিমবঙ্গের জাতীয় ফুল। পশ্চিমবঙ্গের জাতীয় গাছের নাম কি? ছাতিম। ছাতিম হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় গাছ। পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি? সেটা হচ্ছে সাদা বুক মাছরাঙা। তাহলে এই 4টা পশ্চিমবঙ্গের জাতীয় ফুল, পশু ও গাছ এবং পাখির নাম কিন্তু বললাম। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন অবশ্যই কাল আসতে পারে। এর পরের কোশ্চেন দেখো, কত সালে জলপাইগুড়ি ভেঙে আলিপুরদুয়ার গঠিত হয়েছিল? তো মনে রাখবে 2014 সালে। 2014 সালে জলপাইগুড়ি ভেঙে আলিপুরদুয়ার গঠিত হয়। পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত? 77.08%।
তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষার হার হচ্ছে 77.08%। পরের কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? তো রাইট অ্যান্সার হবে গঙ্গা। গঙ্গা কিন্তু ভারতেরও দীর্ঘতম নদী। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী যদি বলে, তাহলে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী হবে দামোদর, ঠিক আছে, যাকে বাংলার দুঃখ বলা হয়। পশ্চিমবঙ্গের বর্ষার কারণ কি, অর্থাৎ কি কারণে পশ্চিমবঙ্গে বর্ষা নেমে আসে? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা কোশ্চেন। পশ্চিমবঙ্গের বর্ষার কারণ হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তিলপাড়া বাঁধ, ঠিক আছে, তিলপাড়া বাঁধ কোন নদীতে রয়েছে? ময়ূরাক্ষী নদী। ময়ূরাক্ষী নদীতে কিন্তু তিলপাড়া বাঁধ রয়েছে। পশ্চিমবঙ্গের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প কোনটি? তো রাইট অ্যান্সার হবে সিদ্রাপং, যেটা দার্জিলিং এ রয়েছে। তাহলে দার্জিলিং এ রয়েছে সিদ্রাপং, যেটা কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প, যেটা 1897 সালে তৈরি হয়েছিল। পরের কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলা টুসু নৃত্যের জন্য সম্পর্কিত? তাহলে বীরভূম। পরীক্ষায় পড়েছিল যে পশ্চিমবঙ্গের কোন জেলা টুসু নৃত্যের সাথে সম্পর্কিত? বীরভূম। এবং আরেকটা কোশ্চেন পড়ে যে কোন উপজাতি টুসু নৃত্যের সাথে জড়িত? সেটা হবে কুড়মি, ঠিক আছে। তাহলে কুড়মি উপজাতি, যেটা কিন্তু টুসু নৃত্যের সাথে সম্পর্কিত, এবং কোন রাজ্যে হয়? বীরভূম। পশ্চিমবঙ্গের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? তো রাইট অ্যান্সার হবে সুন্দরবন, যেটা কিন্তু 1330 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত। বক্সা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বক্সা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ারে অবস্থিত। বক্সা জাতীয় উদ্যান কিন্তু ব্যাঘ্র প্রকল্প, এখানে কিন্তু বাঘ রয়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? আলিপুর দুয়ার। আলিপুর দুয়ারেই কিন্তু জলদাপাড়া জাতীয় উদ্যান রয়েছে, এবং এটি গন্ডারের জন্য বিখ্যাত। পরে কোশ্চেন দেখো, গরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? জলপাইগুড়ি। জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গের গরুমারা জাতীয় উদ্যান কিন্তু রয়েছে, এটিও গন্ডার অর্থাৎ একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। নেওড়া ভ্যালি, মনে রাখবে, নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন রাজ্যে অবস্থিত? তো রাইট অ্যান্সার হবে কালিম্পং। কালিম্পং, ঠিক আছে, কালিম্পং এ নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান রয়েছে, এবং এটি লাল পান্ডার জন্য কিন্তু বিখ্যাত। সিঙ্গালীলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন রাজ্যে অবস্থিত? দার্জিলিং। দার্জিলিংয়েও কিন্তু লাল পান্ডা রয়েছে। পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা হবে পুরুলিয়া জেলা। তাহলে পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা হচ্ছে পুরুলিয়া জেলা। এবং পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান বললে কি হবে? ময়ূরেশ্বর, বীরভূমের ময়ূরেশ্বর। তাহলে এখানে কিন্তু মনে রাখবে যে পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান বলছে না জেলা বলছে। যদি স্থান বলে তাহলে ময়ূরেশ্বর অ্যান্সার হবে, আর যদি জেলা বলে তাহলে কিন্তু পুরুলিয়া হবে। এরপরে দেখো, পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কোনটি? বক্সা ডুয়ার্স। বক্সা ডুয়ার্স হলো পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। পশ্চিমবঙ্গের সর্বনিম্ন বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কোনটি? পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলায় সব থেকে বৃষ্টিপাত কম হয়। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা যুক্ত অঞ্চল হচ্ছে ঝালদা। পুরুলিয়ার ঝালদা হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা যুক্ত অঞ্চল। এবারে আমরা ভারতের কিছু দেখব, যে ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথায়? মৌসিনরাম, মেঘালয়ের মৌসিনরাম, ঠিক আছে। আর ভারতের আর্দ্রতম রাজ্য বললে কি হবে? মেঘালয়ই হবে, কারণ ওইখানে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, তাহলে সব থেকে বেশি আর্দ্রতম স্থানও এটাই হবে। এরপরে দেখো, ভারতের শুষ্কতম রাজ্য কোনটি? ভারতের শুষ্কতম রাজ্য হচ্ছে জয়সলমীর। না, রাজ্য যদি বলে তাহলে রাজস্থান, এবং যদি স্থান বলে তাহলে হবে জয়সলমীর, যেটা ভারতের শুষ্কতম স্থান, এবং রাজ্য হলে রাজস্থান। ভারতের উষ্ণতম স্থান কি হবে? রাজস্থানের যোধপুর, ঠিক আছে, যোধপুর হবে উষ্ণতম স্থান। ভারতের শীতলতম স্থান হচ্ছে লাদাখের দ্রাস।
স্থান হচ্ছে লাদাখের দ্রাস। লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? তাহলে আমরা এখন নদী তীরবর্তী কিছু শহর জানবো ভারতের এবং পশ্চিমবঙ্গের। তাহলে লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? গোমতী। ঠিক আছে, গোমতী নদীর তীরে লখনৌ অবস্থিত। হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? মুসি। মুসি নদীর তীরে হায়দ্রাবাদ অবস্থিত। উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত? সিপ্রা। ঠিক আছে, উজ্জয়িনী সিপ্রা নদীর তীরে অবস্থিত। শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? ঝিলাম। শ্রীনগর হচ্ছে ঝিলাম নদীর তীরে অবস্থিত। সিউড়ি কোন নদীর তীরে অবস্থিত? ময়ূরাক্ষী। ঠিক আছে, তাহলে সিউড়ি হচ্ছে ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত। এই যতগুলো নদী তীরবর্তী শহর তোমাদের করাচ্ছি এগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসার চান্স রয়েছে। এরপরে দেখো আলিপুরদুয়ার কোন নদীর তীরে অবস্থিত? আলিপুরদুয়ার হচ্ছে কালজানি, মনে রাখবে কালজানি নদীর তীরে কিন্তু আলিপুরদুয়ার অবস্থিত। বিষ্ণুপুর, আমাদের বিষ্ণুপুর কোন নদীর তীরে অবস্থিত? দ্বারকেশ্বর। দ্বারকেশ্বর নদীর তীরে বিষ্ণুপুর অবস্থিত। ঘাটাল, ঠিক আছে, ঘাটাল কোন নদীর তীরে অবস্থিত? শিলাবতী, মনে রাখবে শিলাবতী নদীর তীরে ঘাটাল অবস্থিত। শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? মহানন্দা ও বালাসন। মহানন্দা ও বালাসন নদীর তীরে শিলিগুড়ি অবস্থিত। কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত? তোরসা। তোরসা নদীর তীরে কোচবিহার অবস্থিত। কোচবিহার কিন্তু সর্বোচ্চ তামাক উৎপাদনকারী জেলা আমাদের পশ্চিমবঙ্গের, এবং ভারতের হলে হবে অন্ধ্রপ্রদেশের রাজমুন্দ্রি। দেখো এরপরে রাজঘাট সমাধিস্থল। রাজঘাট সমাধিস্থল কোন মহান ব্যক্তির? গান্ধীজি। আমাদের গান্ধীজির সমাধিস্থলের নাম হচ্ছে রাজঘাট। সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা হলেন কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা হলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। রান্নার গ্যাসে থাকে কি? প্রোপেন ও বিউটেন। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার এসছে তোমাদের, যে রান্নার গ্যাসে থাকে প্রোপেন ও বিউটেন। জাতীয় ক্রীড়া দিবস পালিত হয় 29শে আগস্ট। 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 সালে। কলকাতা মেডিকেল কলেজ কিন্তু 1835 সালে প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। জাতিসংঘ হচ্ছে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, ঠিক আছে, যেটার হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, সেটা প্রতিষ্ঠিত হয়েছে 1945 সালে। আচ্ছা, লোকসভার প্রথম গঠন হয়, আমাদের যে লোকসভা তা প্রথম গঠন হয় কত সালে? 1952 সালে। ঠিক আছে, খুব সাজেস্টিভ কোশ্চেন কিন্তু এখানে তোমাদের বেছে বেছে আমি ওয়ান লাইনার করাচ্ছি, এগুলো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত একবার দেখো। পরে কোশ্চেন দেখো, সাইমন কমিশন কবে ভারতে আসে? 1928 সালে। আচ্ছা, সাইমন কমিশন কবে গঠিত হয়েছিল বললে হবে 1927, এবং ভারতে কবে আসে বললে হবে 1928 সালে। এটা কিন্তু ভালো করে মনে রাখবে, 27 করে দিলেই কিন্তু ভুল। তাহলে সাইমন কমিশন ভারতে কবে এসেছিল? 1928 সালে, এবং এটি 7জন সদস্য নিয়ে কিন্তু গঠিত হয়েছিল, এবং এই সাইমন কমিশনে কোনো ভারতীয় না থাকায় লালা রাজপথ রায়ের নেতৃত্বে কিন্তু ভারতে প্রোটেস্ট হয়েছিল। আচ্ছা, নাবার্ড কবে গঠিত হয়? নাবার্ড কিন্তু 1982 সালে গঠিত হয়েছিল, এবং ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, ঠিক আছে, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু এটা গঠিত হয়েছিল, এটা মনে রাখবে। পরীক্ষায় আসে যে নাবার্ড কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গঠিত হয়েছিল, তো অ্যান্সার হবে ষষ্ঠ। আর্সেনিকের প্রভাবে কি রোগ হয়? তো রাইট অ্যান্সার হবে ব্ল্যাক ফুট ডিজিজ। তাহলে আর্সেনিকের প্রভাবে ব্ল্যাক ফুট রোগ হয়। খানুয়ার যুদ্ধ কোন সালে হয়েছিল? 1527 খ্রিস্টাব্দে কিন্তু খানুয়ার যুদ্ধ হয়েছিল। বেসবল খেলায় খেলোয়াড়ের সংখ্যা কজন? বেসবল খেলায় 9 জন খেলোয়াড় থাকে, প্রত্যেক টিমে 9 জন করে খেলোয়াড় থাকে, এবং দুটো টিমের খেলা হয়। সিলি পয়েন্ট শব্দটি খুব ইম্পর্টেন্ট, সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো রাইট অ্যান্সার হবে ক্রিকেট। দিল্লির লাল কেল্লা নির্মাণ করেন কে? শাহজাহান।
শাহজাহান দিল্লির লাল কেল্লা নির্মাণ করেছিলেন? পরে কোশ্চেন দেখো, ইন্দ্রা ঠাকুরন চরিত্রটি পাওয়া যায় পথের পাঁচালী উপন্যাসে। পথের পাঁচালী উপন্যাসে ইন্দিরা ঠাকুরন চরিত্রটি কিন্তু পাওয়া যায়। নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? তো রাইট অ্যান্সার হবে কি? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির দ্বারা নির্বাচন কমিশনার কিন্তু নিযুক্ত হন। তাপ হলো এক প্রকার শক্তি। অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেছিলেন কৌটিল্য। ঠিক আছে। ভারতের গান্ধার শিল্পের বিকাশ ঘটে কাদের শাসনকালে? কুষাণ। কুষাণদের শাসনকালে ভারতে গান্ধার শিল্পের বিকাশ ঘটে। বীরবল কার ছদ্মনাম? বীরবল হচ্ছে প্রমোদ চৌধুরীর কিন্তু ছদ্মনাম হচ্ছে বীরবল। প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি? স্নায়ুকোষ। স্নায়ুকোষ হলো প্রাণীদের দীর্ঘতম কোষ। ভারতের খনিজ তেল বেশি উৎপাদন হয় কোথায়? গুজরাটে। গুজরাটে ভারতের খনিজ তেল সবথেকে বেশি উৎপাদন হয়। দিল্লির কোন সুলতান টোকেন মুদ্রার প্রচলন করেন? খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভিভিআই যেটাকে বলা হয়। দিল্লির কোন সুলতান টোকেন মুদ্রার প্রচলন করেন? মোহাম্মদ বিন তুগলক, যাকে কিন্তু আমরা পাগলা রাজা বলে সম্বোধন করি। মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়। ক্যাবিনেট মিশন পরিকল্পনা নেওয়া হয়েছিল কত সালে? 1946 সালে। তাহলে 1946 সালে ক্যাবিনেট মিশন পরিকল্পনা কিন্তু ভারতে এসেছিল। এটার সদস্য ছিল 3 জন। মধ্যযুগের বাংলা ভাষায় রচিত প্রথম প্রামাণিক সাহিত্যিক নিদর্শন হলো কি? শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন হলো মধ্যযুগে বাংলা ভাষায় রচিত প্রথম প্রামাণিক সাহিত্যিক বা সাহিত্য, প্রথম প্রামাণিক সাহিত্য। কোন ভিটামিনকে হরমোন বলা হয়? ভিটামিন ডি। ভিটামিন ডি কে হরমোন বলা হয়। এবার দেখো, ভারতের শিক্ষানীতি 2020 কবে ভারত সরকারের মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত হয়? তাহলে জাতীয় শিক্ষানীতি 2020 কবে ভারত সরকারের মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত হয়েছিল? 29শে জুলাই 2020। 2020 সালের 29শে জুলাই, এই ডেটটা কিন্তু মনে রাখবে। নেপ 2020 হলো স্বাধীন ভারতে গ্রহণ করা কততম জাতীয় শিক্ষানীতি? তো তৃতীয়। তাহলে নেপ 2020 হলো তৃতীয় জাতীয় শিক্ষানীতি। এর আগে কিন্তু আরো দুটো শিক্ষানীতি এসছিল। এর আগের শিক্ষানীতিটা ছিল 10+2, আর এবারের শিক্ষানীতিটা হচ্ছে কি 5+3+3+4। তো দেখো, নেপ 2020 খসড়া কমিটি কার নেতৃত্বে গঠিত হয়েছিল? কে? কস্তুরী রঙ্গন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, যেটা পরীক্ষায় আসতে পারে তোমাদের এবারে, যে নেপ 2020 খসড়া কমিটি কার নেতৃত্বে গঠিত হয়েছিল? কে? কস্তুরী রঙ্গন। নেপ 2020 অনুযায়ী স্কুল শিক্ষার নতুন কাঠামোটি কি? বললাম এখনই 5+3+3+4। ঠিক আছে, 4টা ভাগে বিভক্ত কাঠামোটি। তার মধ্যে প্রথমে হচ্ছে 5, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 3, তারপরে 4, যেটা আগে কি ছিল 10+2। পরে কোশ্চেন দেখো, নেপ 2020 অনুযায়ী কত বছর পর্যন্ত শিশুদের শিক্ষার অধিকার আইনের আয়ত্তায় আনা হয়েছে? তাহলে নেপ 2020 কি? 3 থেকে 18 বছরের। মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। 3 থেকে 18 বছরের শিশুদের শিক্ষার অধিকার আইনের আয়ত্তায় আনা হয়েছে। পরে কোশ্চেন দেখো, নেপ 2020 অনুযায়ী প্রাক বিদ্যালয় থেকে মাধ্যমিক স্তরের জিআর কত সালের মধ্যে 100% এ উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে? তো রাইট অ্যান্সার হবে 2030 সালে। পরে কোশ্চেন দেখো, নেপ 2020-তে শিক্ষার লক্ষ্য কিসের উপর ভিত্তি করে পাঠ্যক্রমের দীর্ঘতা কমিয়ে আনা হয়েছে? তো চরিত্র গঠন ও সার্বিকভাবে বিকাশ ঘটানো। ঠিক আছে। পরে কোশ্চেন দেখো, নেপ অনুযায়ী শিক্ষাক্ষেত্রে ডিজিপির কত শতাংশ বিনিয়োগ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে? 6%। মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট আছে কিন্তু। তারপরে দেখো, নেপ 2020-র অধীনে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কি আদর্শে পরিচালনা করা হবে?
নট ফর প্রফিট। ঠিক আছে, তাহলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নট ফর প্রফিট আদর্শে পরিচালনা করা হবে। পরে কোশ্চেন দেখো, নেপ 2020 প্রস্তাবিত স্কুল কাঠামোর ফাউন্ডেশনাল স্টেজ এর সময়কাল কত? 5 বছর। অর্থাৎ প্রথম যে 5টা সেটা হচ্ছে ফাউন্ডেশনাল স্তর, ঠিক আছে, যেটা হচ্ছে স্কুল কাঠামোর প্রথম স্তরটা। এবারে ফাউন্ডেশনাল স্টেজ এ শিশুদের শিক্ষাদান পদ্ধতি কেমন হবে? খেলাধুলা, কাজকর্ম মানে কার্যকলাপ ও অনুসন্ধান ভিত্তিক। ঠিক আছে, তাহলে খেলাধুলা ভিত্তিক হবে, কার্যকলাপ ভিত্তিক হবে এবং অনুসন্ধান ভিত্তিক হবে। প্রিপারেটরি স্টেজ মানে প্রস্তুতির স্তর কোন শ্রেণীগুলি নিয়ে গঠিত? 3, 4, 5। ঠিক আছে, অর্থাৎ এটা সেই সেকেন্ড স্টেজ যেটা হচ্ছে প্রস্তুতির স্তর, যেটা হচ্ছে 3, 4, 5 নিয়ে গঠিত। এই 3টি ক্লাস রয়েছে প্রস্তুতির স্তরে। হচ্ছে মিড ডে মিল কর্মসূচি প্রাথমিক বিদ্যালয়ের কোন ক্লাস পর্যন্ত প্রসারিত হবে? প্রিপারেটরি ক্লাস অর্থাৎ প্রস্তুতির স্তর পর্যন্ত, অর্থাৎ ক্লাস 5 পর্যন্ত মিড ডে মিল স্কিম কর্মসূচিটি প্রাথমিক বিদ্যালয়ে প্রসারিত হচ্ছে। ঠিক আছে, আগে ছিল 4 পর্যন্ত, এবারে কিন্তু 5 পর্যন্ত থাকছে। মিডিল স্টেজ কোন শ্রেণীগুলি নিয়ে গঠিত? মিডিল স্টেজ হচ্ছে 6, 7 এবং 8, এই 3টা শ্রেণী নিয়ে গঠিত হচ্ছে মিডিল স্টেজ। ঠিক আছে, তাহলে প্রথম 5টা কি? ফান্ডামেন্টাল স্টেজ, তারপরে 3টা কি হচ্ছে প্রিপারেটরি স্টেজ, এবং তারপরে 3টা হচ্ছে মিডিল স্টেজ, এবং লাস্টে যে 4 আছে সেটা হচ্ছে মাধ্যমিক স্টেজ। এরপরে দেখো, নেপ 2020 অনুযায়ী কোন শ্রেণী থেকে বৃত্তিমূলক শিক্ষা শুরু করার কথা বলা হয়েছে, বা ভোকেশনাল এডুকেশনের কথা শুরু করার কথা বলা হয়েছে 6ষ্ঠ শ্রেণী থেকে। তাহলে 6ষ্ঠ শ্রেণী থেকে কিন্তু ভোকেশনাল এডুকেশন শুরু করা কথা বলা হয়েছে। এটা মনে রাখবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, মাধ্যমিক স্তরে অর্থাৎ ক্লাস 9 থেকে 12 মোট কতগুলি সেমিস্টারে ভাগ করা হয়েছে? 8টি, অর্থাৎ প্রত্যেক বছর 2টি করে সেমিস্টার থাকবে। ঠিক আছে, তাহলে মাধ্যমিক স্তরে যে 9 থেকে 12 যে 4 বছর আছে, সেই 4 বছরে প্রত্যেকবার যদি 2টো করে হয় তাহলে টোটাল কটা হচ্ছে? 8। তাহলে 8টি সেমিস্টারে কিন্তু ভাগ করা হয়েছে। মাধ্যমিক স্তরে পড়াশোনার কোন কঠোর বিভাজন থাকবে না? আর্টস, সায়েন্স, কমার্স। বোর্ডের পরীক্ষাগুলি 1 বছরে কতবার দেওয়ার অনুমতি দেওয়া হবে? বোর্ডের পরীক্ষাগুলি 1 বছরে কতবার দেওয়ার অনুমতি দেওয়া হবে? 2 বার। ঠিক আছে, নেপ 2020 অনুযায়ী ন্যূনতম কত শ্রেণী পর্যন্ত মাতৃভাষা, স্থানীয় ভাষা বা আঞ্চলিক ভাষায় শিক্ষাদান বাধ্যতামূলক করা হয়েছে? 5ম শ্রেণী পর্যন্ত। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, মূল্যায়ন পদ্ধতির সংস্করণের জন্য গঠিত নতুন জাতীয় মূল্যায়ন কেন্দ্র বা রেগুলেটরি সংস্থার নাম কি? প্রকাশ। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, জীববিজ্ঞানের জনক কাকে বলা হয়? তো রাইট অ্যান্সার হবে এরিস্টটল। এরিস্টটলকে বলা হয় জীববিজ্ঞানের জনক। প্রাণীবিদ্যার জনক কাকে বলা হয়? এরিস্টটলকেই কিন্তু প্রাণীবিদ্যা অর্থাৎ জুওলজির জনক বলা হয়। উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? অর্থাৎ বোটানির জনক বলা হয় থিওফ্রাস্টাসকে। থিওফ্রাস্টাসকে বলা হয় বোটানি বা উদ্ভিদবিদ্যার জনক। রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? তো রাইট অ্যান্সার হবে ল্যান্ডস্টেইনার। 1901 সালে রক্তের গ্রুপ আবিষ্কার করেন। রক্ত সঞ্চালন তত্ত্ব কে দিয়েছিলেন? উইলিয়াম হার্ভে 1628 সালে। তাহলে 1628 সালে উইলিয়াম হার্ভে রক্ত সঞ্চালন তত্ত্ব কিন্তু দিয়েছিলেন। টেলিফোন আবিষ্কার করেছিলেন কে? গ্রাহাম বেল। ঠিক আছে, টেলিফোন আবিষ্কার করেছিলেন গ্রাহাম বেল। টেলিভিশন কে আবিষ্কার করেছিলেন? জন এল বেয়ার্ড। জন এল বেয়ার্ড কিন্তু টেলিভিশন আবিষ্কার করেছিলেন। পরের কোশ্চেন দেখো, রেডিও কে আবিষ্কার করেছিলেন? মার্কনি। মার্কনি কিন্তু রেডিও আবিষ্কার করেছিলেন। এই আবিষ্কার ও আবিষ্কারক থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন তোমাদের পরীক্ষায় কিন্তু দিবে। দূরবীন কে আবিষ্কার করেছিলেন? গ্যালিলিও। গ্যালিলিও কিন্তু দূরবীন আবিষ্কার করেছিলেন।
এটিএম আবিষ্কার করেছিলেন ডোনাল্ড ওয়েল্টজল। ডোনাল্ড ওয়েটজল। মোবাইল আবিষ্কার করেন মার্টিন কুপার। মোবাইলকে আবিষ্কার করেন মার্টিন কুপার। তোমরা যারা ভিডিওটি দেখছো একটা করে লাইক ও সাবস্ক্রাইব করে দিও, এতে তোমাদেরকে পড়ানোর এনার্জি অনেকটাই কিন্তু আমার বেড়ে যায়। পরে কোশ্চেন দেখো, এরোপ্লেন আবিষ্কার করেন রাইট ব্রাদার্স। ঠিক আছে, তাহলে রাইট ব্রাদার্স এরোপ্লেন আবিষ্কার করেন। টেলিস্কোপ আবিষ্কার করেন হ্যান্স লিপারসে। হ্যান্স লিপারসে। প্যারাসুট আবিষ্কার করেন আন্দ্রে জ্যাক গারনারিন। আন্দ্রে জ্যাক গারনারিন। মাধ্যাকর্ষণ আবিষ্কার করেন আইজ্যাক নিউটন। মনে রাখবে, মাধ্যাকর্ষণ আবিষ্কার করেন আইজ্যাক নিউটন। ঘড়ি কে আবিষ্কার করেছিলেন? বার্থেলোমিউ ম্যানফ্রোডি। বার্থেলোমিউ ম্যানফ্রোডি, এই নামগুলো মনে রাখবে। মেশিন গান কে আবিষ্কার করেছিলেন? জেমস পাকল। জেমস পাকল কিন্তু মেশিন গান আবিষ্কার করেছিলেন। প্রেসার কুকার কে আবিষ্কার করেছিলেন? ডেনিস প্যাপিন। ডেনিস প্যাপিন কিন্তু প্রেসার কুকার আবিষ্কার করেছিলেন। স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট। জেমস ওয়াট স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন। রেল ইঞ্জিন আবিষ্কার করেন কে? স্টিফেনসন। স্টিফেনসন হচ্ছে রেল ইঞ্জিন আবিষ্কার করেন। মোটরসাইকেল আবিষ্কার করেন গটলিয়েফ ডেমবার। গটলিয়েফ ডেমবার। ঠিক আছে, মনে রাখবে। ডায়নামো আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে কিন্তু ডায়নামো আবিষ্কার করেন। ডিনামাইট আবিষ্কার করেন কে? আলফ্রেড নোবেল। আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেন, যার নাম অনুসারে এবং যার অর্থেই কিন্তু এখন নোবেল পুরস্কার দেওয়া হয়। বৈদ্যুতিক চুল্লি আবিষ্কার করেন উইলিয়াম সিমেন্স। উইলিয়াম সিমেন্স। রিভলভার, মনে রাখবে, রিভলভার আবিষ্কার করেন স্যামুয়েল কোল্ট। স্যামুয়েল কোল্ট কিন্তু রিভলভার আবিষ্কার করেন। মাইক্রোফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল। গ্রাহাম বেল কিন্তু মাইক্রোফোন আবিষ্কার করেছিলেন। বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন আলফা এডিসন। আলফা এডিসন। তাহলে এই আবিষ্কার ও আবিষ্কারকগুলো কিন্তু তোমরা খাতায় নোট করে নিতে পারো এবং এগুলো কিন্তু মুখস্থ করে যাবে। কালকে কিন্তু এখান থেকে কিন্তু এক দুটো কোশ্চেন আসবেই। পরে কোশ্চেন দেখো, এক্স রশ্মি আবিষ্কার করেন উইলহেম রন্টজেন্ট। উইলহেম রন্টজেন্ট। আণবিক বোমা আবিষ্কার করেন ওপেনহাইমার। ওপেনহাইমার হচ্ছে আণবিক বোমা আবিষ্কার করেন। হাইড্রোজেন বোমা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড টেলর। এডওয়ার্ড টেলর কিন্তু হাইড্রোজেন বোমা আবিষ্কার করেন। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন। নিউট্রন আবিষ্কার করেন চ্যাডউইক। চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন। ইলেকট্রন আবিষ্কার করেন জে থমসন এবং প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড। দেখো, নিউট্রন তাহলে কে আবিষ্কার করেন? চ্যাডউইক, যাকে স্যাডউইক আমরা বলি। ইলেকট্রন আবিষ্কার করেন জে থমসন। প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড। মনে রাখবে এগুলো। এরপরে দেখো, কোষ আবিষ্কার করেন রবার্ট হুক। কিন্তু এই কোষটি ছিল মৃত কোষ এবং প্রথম সজীব কোষকে আবিষ্কার করেন যদি বলা হয় তাহলে হবে লিউয়েন হক। লিউয়েন হক কিন্তু প্রথম সজীব কোষ আবিষ্কার করেছিলেন এবং প্রথম কোষ বা মৃত কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক। অক্সিজেন আবিষ্কার করেন জোসেফ প্রিস্টলি। জোসেফ প্রিস্টলি। হাইড্রোজেন আবিষ্কার করেন হেনরি ক্যাভেন্ডিশ। হেনরি ক্যাভেন্ডিশ। নাইট্রোজেন আবিষ্কার করেন রাদারফোর্ড। রাদারফোর্ড কিন্তু নাইট্রোজেন আবিষ্কার করেন। পরে কোশ্চেন দেখো, পোলিও টিকা আবিষ্কার করেছিলেন কে? জোনাস সল্ক। জোনাস সল্ক। আর বসন্ত টিকা আবিষ্কার করেছিলেন আমাদের এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার হচ্ছে বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন। জলাতঙ্কের টিকা কে আবিষ্কার করেছিলেন? লুই পাস্তুর। মনে রাখবে, লুই পাস্তুর। ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন, যেটা বায়ুর চাপ মাপা হয়,
সেই ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন টরিসেলি। থার্মোমিটারকে আবিষ্কার করেছিলেন গ্যালিলিও। গ্যালিলিও থার্মোমিটার আবিষ্কার করেছিলেন। ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন লিউয়েনহক। লিউয়েনহক কিন্তু ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ, যেটা কিন্তু জম্মু কাশ্মীরে রয়েছে। ভারতের দীর্ঘতম হ্রদ হচ্ছে ভেম্বানাদ হ্রদ, যেটা কিন্তু কেরালাতে রয়েছে। লোনার হ্রদ কোন রাজ্যে রয়েছে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। লোনার হ্রদ হচ্ছে মহারাষ্ট্রে রয়েছে। সম্বর হ্রদ রয়েছে রাজস্থানে। চিল্কা হ্রদ কোথায় রয়েছে? উড়িষ্যা। উড়িষ্যাতে কিন্তু চিল্কা হ্রদ রয়েছে। লোকটাক হ্রদ, ঠিক আছে, মণিপুরে রয়েছে কিন্তু লোকটাক হ্রদ। কলেরু হ্রদ, ঠিক আছে, কলেরু হ্রদ হচ্ছে অন্ধ্রপ্রদেশে রয়েছে। পরে কোশ্চেন দেখো, কপালকুণ্ডলা উপন্যাসটি কার? তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাসটি হলো কপালকুণ্ডলা। ভ্রান্তি বিলাস, ঠিক আছে, ভ্রান্তি বিলাস উপন্যাসটি হচ্ছে বিদ্যাসাগরের, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপন্যাস হচ্ছে ভ্রান্তি বিলাস। গুপিগাইন ও বাঘাবাইন কার লেখা? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। অপরাজিতা উপন্যাসটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। পথের পাঁচালী উপন্যাসটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো কিন্তু এখানে করিয়ে দিয়েছি তোমাদেরকে। দেখো, গোরা উপন্যাসটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, পরীক্ষায় আসে কিন্তু বারবার। চরিত্রহীন উপন্যাসটি কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। দেবদাস কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এরপর দেখো, গণদেবতা উপন্যাসটি কার লেখা? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস হচ্ছে গণদেবতা। বুড়ো আংলা, ক্ষীরের পুতুল এই উপন্যাসগুলি কার লেখা? অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা হলো বুড়ো আংলা, ক্ষীরের পুতুল এই উপন্যাসগুলো। পরে কোশ্চেন দেখো, আবোল তাবোল ও হযবরল এর লেখক কে? সুকুমার রায়। আমাদের সুকুমার রায় এর লেখা হলো আবোল তাবোল ও হযবরল। পরের কোশ্চেন দেখো, রূপসী বাংলার লেখক কে? জীবনানন্দ দাশ, ঠিক আছে, জীবনানন্দ দাশ হলেন রূপসী বাংলার লেখক। কড়ি দিয়ে কিনলাম এই উপন্যাসটি কার লেখা? খুব ইম্পর্টেন্ট, বিমল মিত্র। বিমল মিত্রের লেখা উপন্যাস হলো কড়ি দিয়ে কিনলাম। প্রথম প্রতিশ্রুতি, প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি কার লেখা? আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবীর লেখা হলো প্রথম প্রতিশ্রুতি। ধান উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি? পশ্চিমবঙ্গ। তাহলে ধান উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কিন্তু পশ্চিমবঙ্গ। অভ্র উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ হচ্ছে অভ্র উৎপাদনে প্রথম রাজ্য। বক্সাইট উৎপাদনে প্রথম রাজ্যকে? উড়িষ্যা। কফি উৎপাদনে প্রথম রাজ্য হলো কর্ণাটক। তাহলে ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ, অভ্র উৎপাদনে অন্ধ্রপ্রদেশ, বক্সাইট উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে উড়িষ্যা এবং কফি উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে কর্ণাটক। পরে কোশ্চেন দেখো, রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করেন কে? উপরাষ্ট্রপতি। তাহলে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার অধিবেশনের সভাপতিত্ব করেন। পরে কোশ্চেন দেখো, লোকসভার সদস্য হওয়ার জন্য প্রার্থীর বয়স কমপক্ষে কত হওয়া প্রয়োজন? 25 বছর। অর্থাৎ লোকসভার বা নিম্ন কক্ষের সদস্য হওয়ার জন্য কমপক্ষে 25 বছর হতে হবে। পরে কোশ্চেন দেখো, রাজ্যসভায় সর্বাধিক সদস্য থাকতে পারে কতজন? 250 জন, কিন্তু বর্তমানে রয়েছে 243টি সিট। 243টি সিটে কিন্তু রাজ্যসভার সদস্য রয়েছে, কিন্তু সর্বাধিক সদস্য থাকতে পারে কিন্তু 250 জন। বর্তমানে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কয়টি রয়েছে? 6টি। বর্তমানে ভারতের 6টি মৌলিক অধিকার রয়েছে, আগে কটি ছিল? 7টি। এদের মধ্যে ছিল সম্পত্তির অধিকার, যেটা কিন্তু এদের মধ্যে ছিল সম্পত্তির অধিকার, যেটা কিন্তু 44তম সংবিধান সংশোধনে
1978 খ্রিস্টাব্দে বাতিল করা হয়েছিল। পরে কোশ্চেন দেখো, হাইকোর্টের বিচারপতির কার্যকালের বয়স হচ্ছে কিন্তু 62 বছর এবং সুপ্রিম কোর্টের যদি বলে তাহলে হবে 65 বছর। প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় কত সালে? প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল 1962 সালে। সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা জারি করতে পারেন? 352 ধারায় কিন্তু রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা জারি করতে পারেন। ভারতের রাষ্ট্রপতি কতজনকে লোকসভায় মনোনীত করতে পারেন? 12 জনকে। ঠিক আছে, ভারতের রাষ্ট্রপতি লোকসভায় 12 জনকে কিন্তু মনোনীত করতে পারেন। এই 12 জন কেউ শিল্প, কেউ কলা, কেউ খেলা, বিভিন্ন দিক থেকে কিন্তু নিয়োগ করতে পারেন। পরে কোশ্চেন দেখো, ভারতের রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করান কে? তো রাইট অ্যান্সার হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। সংবিধান সংশোধনী বিল পাস হয় পার্লামেন্টের উভয় কক্ষে। ঠিক আছে, পার্লামেন্টের উভয় কক্ষে অর্থাৎ উচ্চকক্ষ নিম্নকক্ষ সংবিধানী সংশোধনী বিল পাস হয়। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কার দ্বারা রচিত হয়েছিল? তাহলে আমাদের যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি রয়েছে সেটি জওহরলাল নেহরুর দ্বারা রচিত হয়েছিল। গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে হয়েছিলেন? রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ প্রথম স্থায়ী সভাপতি হয়েছিলেন এবং প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিনহা। মনে রাখবে। রাজ্যসভার সদস্যদের কার্যকাল 6 বছর এবং লোকসভার সদস্যদের কার্যকাল হচ্ছে 5 বছর। ভারতীয় অর্থ বিলকে সর্বোচ্চ কতদিন পর্যন্ত রাজ্যসভা আটকে রাখতে পারবে? 14 দিন। রাজ্যসভা কিন্তু 14 দিনের বেশি অর্থ বিলকে আটকে রাখতে পারবে না। লোকসভার স্পিকারের দেওয়া ভোটটির নাম কি? নির্ণায়ক ভোট। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। লোকসভার স্পিকারের দেওয়া ভোটটির নাম হচ্ছে নির্ণায়ক ভোট। পরে কোশ্চেন দেখো, লোকসভার প্রথম স্পিকারের নাম কি? জি.ভি. মাভ্যালঙ্কার। জি.ভি. মাভ্যালঙ্কার হলেন লোকসভার প্রথম স্পিকার। ভারতের কে ঠিক করেন কোন বিল অর্থ বিল কিনা? তাহলে ভারতের কে ঠিক করেন যে এই কোন বিল অর্থ বিল কিনা? সেটা হবে স্পিকার। স্পিকারই ঠিক করেন যে কোন বিল অর্থ বিল কিনা। পরে কোশ্চেন দেখো, পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? স্পিকার। যৌথ অধিবেশন কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? অস্ট্রেলিয়া থেকে কিন্তু যৌথ অধিবেশন নেওয়া হয়েছিল। কত সালে জাতীয় উন্নয়ন পর্ষদ গঠিত হয়? 1952 সালে। 1952 সালে জাতীয় উন্নয়ন পর্ষদ কিন্তু গঠিত হয়েছিল। কত ধারা অনুযায়ী সর্বভারতীয় চাকরি তৈরি হয়? 312। 312 ধারায় কিন্তু সর্বভারতীয় চাকরি তৈরি হওয়ার কথা বলা আছে। কত সালে পশ্চিমবঙ্গ বিধান পরিষদকে বন্ধ করে দেওয়া হয়েছিল? কত সালে পশ্চিমবঙ্গ বিধান পরিষদকে বন্ধ করে দেওয়া হয়েছিল? 1969 সালে। 1969 সালের আগে কিন্তু পশ্চিমবঙ্গ বিধান পরিষদ ছিল। বর্তমানে 6টি রাজ্যে বিধান পরিষদ রয়েছে। তো কি কি? উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা। তাহলে এই 6টি রাজ্যে কিন্তু এখনো বিধান পরিষদ রয়েছে। পশ্চিমবঙ্গে 1969 সালে বন্ধ করে দেওয়া হয়েছিল। অর্থ বিল কত ধারায় রয়েছে? 110 ধারায় কিন্তু তোমাদের অর্থ বিল রয়েছে। ভারতের রাষ্ট্রপতি হতে কত তার ন্যূনতম বয়স লাগবে? তাহলে ভারতের রাষ্ট্রপতি হতে তার ন্যূনতম বয়স কত হতে হবে? 35 বছর। পরে কোশ্চেন দেখো, ভারতের প্রথম ফিসক্যাল কমিশন কত সালে নিযুক্ত হয়? 1921 সালে। তাহলে 1921 সালে ভারতের প্রথম ফিসক্যাল কমিশন নিযুক্ত হয়। কততম সংবিধান সংশোধনীতে জিএসটি পাস হয়েছিল? 101তম সংবিধান সংশোধনীতে কিন্তু জিএসটি পাস হয়েছিল 2017 সালের 1 জুলাই। শিক্ষার অধিকার আইন অর্থাৎ 21A ধারা যুক্ত হয় কততম সংবিধান সংশোধনীতে? 86তম সংবিধান সংশোধনীতে। ভোটদানের বয়স 21 থেকে 18 বছর করা হয় কোন সংবিধান সংশোধনীতে? 61তম সংবিধান সংশোধনীতে।
1988 সালে, ঠিক আছে, মনে রাখবে সালটা 1988 সালে। এবং 61তম সংবিধান সংশোধনীতে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়। পরে কোশ্চেন দেখো, দিল্লিতে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ, অর্থাৎ শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল কত সালে? 1857 সালে কিন্তু সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল। কোণারকের সূর্য মন্দির প্রতিষ্ঠা করেছিলেন প্রথম নরসিংহদেব। প্রথম নরসিংহদেব কিন্তু কোণারকের সূর্য মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। স্বর্ণ মন্দির কোন রাজ্যে অবস্থিত? পাঞ্জাব। পাঞ্জাবে স্বর্ণ মন্দির অবস্থিত। মীনাক্ষী মন্দির কে নির্মাণ করেছিলেন? রাজা কুলাশোকারা মীনাক্ষী মন্দির নির্মাণ করেছিলেন। পরে কোশ্চেন দেখো, তিরুপতি মন্দির কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ রাজ্যে তিরুপতি মন্দির অবস্থিত। বিরূপাক্ষ মন্দির কোন রাজবংশ তৈরি করেছিলেন? চালুক্য। কর্ণাটকে কিন্তু তৈরি করেছিলেন চালুক্য রাজবংশ। শবরীমালা মন্দির কোন রাজ্যে অবস্থিত? কেরালা। কেরালায় কিন্তু শবরীমালা মন্দির রয়েছে। লোটাস মন্দির কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে কিন্তু লোটাস মন্দির রয়েছে। সোমনাথ মন্দির কে নির্মাণ করেছিলেন? যাদব রাজা। মনে রাখবে, যাদব রাজা সোমনাথ মন্দির নির্মাণ করেছিলেন। কোথায়? গুজরাটে। পরে কোশ্চেন দেখো, কংগ্রেস অধিবেশনের প্রথম সভাপতি কে হয়েছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি কংগ্রেস অধিবেশনের প্রথম সভাপতি হয়েছিলেন। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে হয়েছিলেন? এনি বেসেন্ট 1917 সালে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন। জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে হয়েছিলেন? সরোজিনী নাইডু। ঠিক আছে, সরোজিনী নাইডু। কোন অধিবেশনে মহাত্মা গান্ধী প্রথম এবং একমাত্র সভাপতি হয়েছিলেন? বেলগাঁও অধিবেশনে মহাত্মা গান্ধী প্রথম এবং একমাত্র সভাপতি হয়েছিলেন। কোন সুলতান জিলুল্লাহ উপাধি নিয়েছিলেন? গিয়াসউদ্দিন বলবন জিলুল্লাহ উপাধি নিয়েছিলেন। মানব উন্নয়ন সূচক কত সালে চালু হয়েছিল? 1990 সালে। তাহলে মানব উন্নয়ন সূচক 1990 সালে চালু হয়েছিল। ভারতের জিডিপির সব থেকে বেশি ভাগ আসে কোথা থেকে? ভারতের জিডিপির সব থেকে বেশি ভাগ আসে পরিষেবা ক্ষেত্র থেকে। ভারতের বৈদেশিক মুদ্রার সংরক্ষণ কে করে? আরবিআই ভারতের বৈদেশিক মুদ্রার সংরক্ষণ করে। কোন বিভাগের সাথে বুল অ্যান্ড বেয়ার যুক্ত? স্টক এক্সচেঞ্জ মার্কেট। খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, কালকে আসতে পারে। কোন বিভাগের সাথে বুল অ্যান্ড বেয়ার যুক্ত? স্টক এক্সচেঞ্জ মার্কেট। নীল বিপ্লব যুক্ত হচ্ছে মৎস্য উৎপাদনের সাথে কিন্তু নীল বিপ্লব যুক্ত। ভারতের মুদ্রানীতি ঘোষণা করেন আরবিআই গভর্নর কিন্তু ভারতের মুদ্রানীতি ঘোষণা করেন। তো এই সেশনটি তোমরা যারা করেছো তারা অবশ্যই কালকে কিন্তু এর ফল পাবে। এবং তোমরা এর পিডিএফটি যদি পেতে চাও তাহলে চ্যানেলে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেখান থেকে কিন্তু টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিওগুলি পাওয়ার জন্য। তো ভিডিওটি এখানেই শেষ করলাম।